আচ্ছা, উনি সেখানের এই কটেজের ম্যানেজার। এই কটেজটার নামটা কি? যদি বলি বাংলাদেশের বুকে আছে এমন এক স্থান যেখানে মেঘ এসে পার্কে ছুঁয়ে যায় আর পাহাড় আগলে রেখেছে শত বছরের এক সরল জীবন, বিশ্বাস করবেন কি? যেখানে ভোরের সূর্য ওঠে মেঘের চাদর ভেদ করে, বাতাসে মিশে থাকে বাঁশবাগান ও মাটির গন্ধ, আর প্রকৃতির মাঝে বসবাস করা আদিবাসীদের মুখের হাসি বলে যায় অর্থ সম্পদেই মূল সুখ নয়, প্রকৃতির মাঝে লুকিয়ে আছে সকল প্রশান্তি। রাতের পর যেমন দিন আসে তেমনি কঠিন দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে আমাদের এই স্থানটিতে আসার জন্য। যারা গত পর্বটি দেখেছেন তারা হয়তো জানেন, আর যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে। দাঁড়ান একটু। শুভ সকাল। এখন যা দেখছেন এটা হলো সুনসাং পাড়ার কটেজ থেকে বাইরের ভিউ। এখন প্রায় 4:45 বাজে। আকাশে মেঘ থাকার কারণে ওয়েদারটা খুব একটা ক্লিয়ার না, কিন্তু তারপরও ওই দূর গাছের মাথায় মাথায় মেঘ জমে আছে, শুধু মেঘ আর মেঘ, মেঘ উড়ে যাচ্ছে। ওয়েদারটা আজকে একটু মেঘলা, তাই পরিষ্কার আবহাওয়া এখনো দেখা পাই নাই। আর এটা উপর থেকে কটেজের সামনের ভিউ। এটা হচ্ছে আমাদের রুম। চলুন একটু রুমটা ঘুরে দেখাই। এই যে এখনো শুয়ে আছে, এখন প্রায় 5:30 বাজে। পাশে একটা করিডোর আছে, এই দিক দিয়ে গেলে বাইরের ভিউ দেখা যায়। চলুন ওয়াশরুমটা দেখি। এই ওয়াশরুম, একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। দাদা, আপনার নাম জানি কি? আপনার নাম জানি কি? আপনি কি এটার ম্যানেজার নাকি? আচ্ছা, উনি সেখানের এই কটেজের ম্যানেজার। এই কটেজটার নামটা কি? রাতমিট লাংলা রিসোর্ট। আচ্ছা, ঠিক আছে। এখানে আসতে হলে কি অবশ্যই আগে বুকিং দিয়ে আসতে হয় না? আর যদি আমাদের মতো যে রবি সোমবার আসে তখন বুকিং না হলে চলে, কিন্তু শুক্রবারে আসলে অবশ্যই বুকিং দিয়ে আসতে হয়, তাই না? রুম খালি হলে আর কি। রুম খালি হলে। আর যোগাযোগের ঠিকানাটা, যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আছে। ওইখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, মোবাইল নাম্বার। ওই যে ওইখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। আর এখানে খাওয়া দাওয়ার তো সবই ব্যবস্থা আছে। সকালবেলা চা নাস্তা আছে। এই তো এই যে এইখানে আমি একটু বলি, যোগাযোগের ঠিকানাটা কোথায় জানি দাদা? মোবাইল নাম্বার, ও এটা তো দিচ্ছি, দেখাইছি, তারপর আবার দিয়ে দিই। লালিম থা লালপেক মং, এই যে 01572, এটাই দাদার নাম্বার। আর এখানে সকালবেলা চায়ের অ্যারেঞ্জমেন্ট আছে। এই যে এই দাদা রাত্রে আমাদেরকে নিয়ে পাড়ায় গেছিল, ঘুরলাম। তো সকালবেলা মোটামুটি আমরা সবাই রেডি, বাইরে একটু পাড়ার আশেপাশে ঘুরবো। গরম পানির মতো চা আর কি। ভাই, ঘুম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো ঘুম হয়েছে? অনেক ভালো। ঠান্ডা পরিবেশ। এরকম মেঘলা মেঘের ওয়েদার কি আগে দেখছো? আগে কম দেখছি, কিন্তু আজকে বেশি দেখছি। আজকে বেশি দেখা হয়েছে। খুব সুন্দর দৃশ্য। খুব সুন্দর দৃশ্য, শুধু আসলে ওই যাতায়াতের কষ্টটা বাদ দিলেই সবকিছুই খুব ভালো। আর আরো একটা জিনিস আসলে, এই যেটা
মানে আমি খোলাখুলি ডিসকাস করতেছি, এই কটেজের আসলে ভাড়াটা একটু বেশি তুলনামূলক। সুবিধার থেকে খরচটা বেশি। একটু না, অনেক বেশি। যেই পরিমাণে সুবিধা আছে এই সুবিধাতে এই ভাড়াতে আসলে এটা হয় না। আর এই ভাড়াটাই যদি হয় তাহলে সুবিধাটা আরো থাকা উচিত ছিল। মনে চাইতেছে আরো টাকার জন্য। তো এখানে আমাদের এই যে গাইড ভাই আছে, ভাই কিছু বলেন আপনি এখানের পরিবেশের সম্পর্কে, এখানে কটেজের সম্পর্কে, আর যদি কেউ আসতে চায় কিভাবে আসতে পারে এখানে। আসলে প্রকৃতিকের মাঝে হারিয়ে যাওয়া প্রকৃতিক দেখা আছে একটা নিরিবিলি কটেজ সুংসুম পাড়া আমরা আশা করি এই কটেজ যেহেতু বানাইছে আমাদের যে দর্শনীয় স্থানগুলো যেমন এই ডবল ফুস ঝর্ণা আছে, ডাবল ফলস। পর্যটক ভাইয়েরা এখানে মুগ্ধ হয়ে যায়, পাহাড়ে পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যায়, আরো একটু ভালো করে যেন দেখতে পারে ঝর্ণাগুলো খুলে যায়। ও আচ্ছা, ডবল ফুট ঝর্ণা আছে, এদিকে 3টা ঝর্ণা আছে, জিংচাম সাইটার, এদিকে জাতিফাই ঝর্ণার রানী। আসলে এগুলো খুলে দিলে আমাদের এলাকার পর্যটক অনেক বাড়বে, আসবে, কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হবে। আসলে এগুলি নাই দেখে এখনো পর্যটক এদিকে এতটা আসতেছে না। মূলত বৃহস্পতিবার শুক্রবার পর্যটক থাকে, আর বাকি দিনগুলি পর্যটক শূন্য থাকে। যেমন আমরা আজকে গতকালকে আসছি, অন্য কেউ ছিল না। আর বৃহস্পতিবার দিন আসলে এখানে অবশ্যই বুকিং দিয়ে আসতে হয়। আর যদি কেউ এই ভাইয়ের সাথে ঘুরতে চান, উনি আমাদের মুসলিম ভাই, ঘুরতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কালকে উনি আমাদের জন্য অনেক চেষ্টা করছে বাইকে অ্যারেঞ্জ করার জন্য, বাইক করতে পারেন। এই পরে কীভাবে আসছি, যারা দেখছেন তো দেখছেন, আর যারা দেখেন নাই অবশ্যই ব্যাকে গিয়ে এটা দেখে নেবেন আমরা কীভাবে আসছি। তো এখন এই যে বাইকে নিয়ে আমরা একটু এই সুংসাং পাড়ার আশেপাশেগুলি ঘুরবো। আর এই পাশটা মাউন্ট এভারেস্টের মতো পাহাড়টা চুপি দিয়ে আছে মেঘের ফাঁক দিয়ে। ক্যামেরাতে কতটুকু দেখতেছেন জানি না, কিন্তু এটার ভিউটা দুর্দান্ত, মেঘগুলি তোলার মতো ভাসতেছে। তো চলুন আশপাশটা একটু ঘুরে দেখি আপনাদেরকে নিয়ে। আর আজকে আমরা এখান থেকে চলে যাব। আর সত্যি কথা বলতে কি, ভালো লাগার সময়টা খুবই দ্রুত চলে যায়। ওই ভোর 4:30টার সময় উঠছি, এখন হয়তো 7টা 7:30 বাজে, মনে হইতেছে 10 মিনিট আগে উঠছি, কিন্তু অলরেডি প্রায় 2-3 ঘন্টা পার হয়ে গেছে। আর এভাবেই হয়তো আমাদের আজকের দিনও চলে যাবে, আর এই এলাকা এই পরিবেশ থেকে বিদায় নিতে হবে। কিন্তু তারপরও কিছু স্মৃতি নিয়ে যাইতেছি, আর যেগুলি আপনারা দেখতেছেন এগুলি হয়তো আমাদের স্মৃতি হয়ে থাকবে। আর এই প্লেসগুলি যদি ভালো লাগে অবশ্যই এখানে আসতে পারেন, দেখার মতো পরিবেশ। দেশকে দেখুন, দেশকে ভালোবাসুন। চলেন পাড়াতে একটু ঘোরাঘুরি করি, আপনাদেরকে পাড়ার ভিউ দেখার চেষ্টা করি। সুংসাং পাড়া থেকে বাম দিকে গেলে এই যে এই পাশে এটা দেখতেছেন, এটা ওইখানে কানফিল খুলডং কি সামথিং, এটা ওদের আসলে কবরস্থান যেটা বলি, বামের ডানে দোনো পাশেই। এই যে এইখানে এটা মনে হয় কিছুদিন আগে মারা গেছে ওই পাশটাতে। হ্যাঁ, আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু ঝোঁক আছে। হ্যাঁ, সাবধান, বৃষ্টি মানেই ঝোঁক। বৃষ্টি মানেই ঝোঁকের অভাব নেই এখানে। তারপর একটু দেখানোর চেষ্টা করি, মারা গেছে উনি 2024-এ, অল্প বয়সে মারা গেছে। আর ওই যে ওইখানে নতুন আরেকটা, আর এটার জন্য বিশেষ করে এখানে একটা শেডের ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে সুংসাং পাড়ার যেই খ্রিস্টধর্মী লোকজন আছে ওদের কবরস্থান। তো চলুন, আমরা মেঘের ভিতর দিয়ে হাঁটতেছি, দেখতেছি নি উপরে ডানে বামে শুধু মেঘ আর মেঘ, আর মাঝখান দিয়ে যেই বাংলাদেশের সেনাবাহিনীর দারুণ এক অর্জন, তাদের দৃঢ় প্রচেষ্টায় যেই রাস্তাটি তৈরি হয়েছে, এই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছি। সামনে ডাবল ফলস আর বোমপাড়া, মূলত এখন বোমপাড়ার দিকে যাচ্ছি। ওই তো এটাই সেই বোমপাড়া।
এখানে দুইটা দোকান আছে, আর প্রায় 100+ ফ্যামিলি আছে এখানে। এটা বিশাল এক বড় পাড়া। তো চলুন আপনাদেরকে নিয়ে পাড়াটা একটু ঘুরে দেখি। এখানকার রিসোর্টটি পেছনে ফেলে কিছু দূর সামনে আসলেই মূলত সুংসাং পাড়া শুরু, যেখানে বসবাস বোম আদিবাসীদের। পাড়ার প্রবেশ মুখেই বাড়ির আঙিনায় শোভা পাচ্ছে বাহারি রঙের ফুল, যা এখানকার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। এই পাশটা দিয়ে এই যে এই সাইডটি ডাবল ফলস, আনুমানিক 2.5 কিলোমিটারের মতো। হ্যাঁ, এই যে এইখানে আনারস আছে, দারুণ একটা দোকান, কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। চলেন দেখি কি কি আছে। আছে আনারস, কলা, আম, ফরমালিন মুক্ত সব। পাইনাপেল, আনারস, চা, আর কি আছে? বিনি পিঠা, বেনি পিঠা। ও, বেনি পিঠাও আছে। বিনি পিঠা। এই দিদি, এই আনারস কত করে? 70 টাকা। কিন্তু আমরা এখানে, হ্যাঁ 70 টাকা। 70 টাকা তো দুইটা, এক জোড়া। দুইটা? এক জোড়া না? 70 টাকা। একটা একটা একটা। এখানে কি আচ্ছা। পিস বিক্রি করে? হ্যাঁ হ্যাঁ, পিস বিক্রি করে। আমরা তো বলছি জোড়া। আচ্ছা, একটা খাও, তুমি একটা খাও, লন লন। খাও ইয়ে দিয়ে টেস্ট করো। এটা বিনি ধানের পিঠা। একটু যদি ধোয়া থাকতো। এটা গরম গরম, কিন্তু আবহাওয়া অনেক ঠান্ডা, এই জন্য গরমটা বোঝা যাচ্ছে না। এটার ভিতরে দেখাই সুন্দর গুড় এবং নারকেল দেওয়া। আমাদের দেশে আমরা যেটা ভাপা পিঠা খাই, এটা গুড়ি দিয়ে বানানো, আর সেই জিনিসটা আচ্ছা, আমি একটু বিনি চাল দিয়ে। দিদিকে জিজ্ঞেস করি এটা কিভাবে বানাইছেন। দিদি, এটা কিভাবে বানাইছেন? এটা কি ওই যে ধোয়া দিয়ে, স্টিম দিয়ে, মানে পানিতেই বানাইছেন সিদ্ধ করে, না কিভাবে বানাইছেন একটু বলেন। এটা বানানো জানেন না? আপনার মতো বলেন। আগে পানি দিয়ে ভিজাই রাখে, জি, জি। তারপরে ওই একটা আছে হ্যাঁ পাতিল, আচ্ছা। ওইটা নিচে দিকে ফুটা ফুটা থাকে। হ্যাঁ, ওই মানে ওটা ধোয়া দিয়ে গরমে যে ইয়েটা পারে ওটা দিয়ে বানাইছেন, পরে ওটা ঢাইকা দেন, হ্যাঁ, তাই না? তারপর এটা কিছুক্ষণ পরে হয়ে যায়। ওইটা ফুটা করে একটা আছে না হ্যাঁ, পাতিল, পাতিল। ওইটা নিচে আর একটা পাতিল, ওইখানে হালকা পানি দিয়া উপরে ওটা বসাইয়া ওই ঢাকনা দিয়া এটা সিদ্ধ হয়। আচ্ছা, আমরা তো খাইছি, আমরা তো দাম জানি না কত এটার দাম। 40 টাকা। একটা 40 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু খাইছি দুইটা, এখন আপনার আগে দাম জানা নেবেন। কিন্তু একটু আমি বলি, এটা ভালো টেস্টি। আমাদের যে ভাপা পিঠা যেটা খাই সেম ওই রকমই, কিন্তু এটার যে বেনি চাউল তো অনেকটা ভাতের মতো লাগে, অনেকটা ভাতের মতো লাগে। হ্যাঁ, বিনি চাল এগুলো আমরা চাষ করি। আচ্ছা আচ্ছা দিদি, আমাকে বলেন, আমরা যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটার নাম কি? সংপাড়া। এটা সুংসাং পাড়া। হ্যাঁ, সুংসাং পাড়াতে এখানে কয়টা ঘর? এখানে প্রায় বর্তমানে আছে 80 পরিবার। 80 পরিবার আছে। এইখানে এই যে আসার জন্য যে পারমিশনটা হয়েছে, কতদিন হয়েছে? কতদিন ধরে আবার টুরিস্ট আসে এখানে? এখানে বেশি দিন দেরি হয় নাই, প্রায় 3-4 মাস। আচ্ছা, 3-4 মাস ধরে এখানে টুরিস্ট আসতেছে। এর আগে এটা বন্ধ ছিল দিদি। ঢাকায় থাকে। 3-4 বছর আগে যখন এখানে টুরিস্ট আসতো, তখন কি এখানে পাড়া থাকা যেত? পাড়া থাকা যেত আগে? আগে ওই 2023, 2005-6 সালে তো থাকা যায়, কিন্তু এখন হচ্ছে এই নিষেধ। এখন এখন ওই কটেজে থাকা যায়। শুধু কটেজে থাকা যায়। মানে আগে এখানে থাকা যেত, কিন্তু এখানে একটা ইনসিডেন্ট হয়, একটা অপহরণের ইস্যু হওয়ার পর থেকে এখানে থাকার অনুমতি নাই। ওই সামনে আরেকটি দোকান, এইখানে অ্যারেঞ্জমেন্ট আরো ভালো, বেশ কিছু জিনিসই আছে। কি খাওয়া যায় এখানে? এখানে আনারস আছে। দিদি, আনারস কত করে? আনারস 100 টাকা। ওইখানে বললো 70 টাকা, আমরা ভাবলাম আপনার এখানে খাবো। আচ্ছা দিদি, অন্য সব জিনিস আনতে নিলে আপনাদের কস্টিং বেশি, কিন্তু এগুলো তো আপনাদের এখানে হয়, এগুলো এত দাম কেন? বাজারে 150 টাকা। 10 টাকা লাভ। এটা কি আশেপাশে হয়েছে না? এটা বাজার থেকে নিয়ে আসছেন?
ও আচ্ছা আচ্ছা, এই কারণে দাম বেশি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ওই যে দিদি আমাদেরকে ডাব কেটে দিতেছে, এটা নাকি ভিতরে লাল, দেখি। দিদি আপনার কি খুমি? না বম বোম বোম। বম ও খ্রিস্টান। আপনারা খ্রিস্টান। বোম কি সবাই খ্রিস্টান? হ্যাঁ সবাই খ্রিস্টান। আসলেই তো লাল, একটু আমি কাছ থেকে দেখি। বললাম না মাইমা ঠিক আছে তো। এই সেই ডাবের পানি টেস্ট করি, এটার মিষ্টান্নটা আপনাদেরকে আমি আগে টেস্টটা নিয়ে নিই। বিসমিল্লাহ। পার্থক্য সেমই, মানে এরকম কোনো পার্থক্য নেই, টেস্ট সেমই ভালো। এইটা কিন্তু আরেক দোকান, এইখানে যদি রাখলে কিন্তু হবে না, হ্যাঁ গ্লাসটা হচ্ছে যে দোকান থেকে ওই দোকানে রিটার্ন দিতে হবে, আমার মতো ভুলটুল করেন না। অনেক লোক থাকে তখন দাম বেশি। এটা কি জানেন? এটা হচ্ছে পাহাড়ি বাদাম, আর এটা স্বাদটা হচ্ছে সেম কাঁঠালের বিচির মতো। আর এটা যদি খেতে চান তাহলে আসতে হবে সুনসান পাড়া ক্রস করে, এই যে এইখানে দিদিদের এই দোকানে, এখান থেকে এটা পাবেন, গোলাপি কালারের ডাব পাবেন, আর অনেক কিছু আছে। এই যে এই পাশটা থেকে দেখেন খেলার মাঠ, দারুণ খেলার মাঠ। আর এখানে সবাই খ্রিস্ট ধর্মীয়। এই যে এই পাশটা সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনী। ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই যে আজকের এই রাস্তা। একটা জিনিস আসলে মাথায় বারবার ঘুরপাক খাইতেছে, সময় যাচ্ছে আর যাবার সময় হচ্ছে, কিন্তু এখন আসলে মূল চিন্তার বিষয় যেটা হলো, আমরা তো কালকে আসছি ড্রাম ট্রাকে চড়ে, এটা তো দেখছেন, কিন্তু এখন যাবো কীভাবে এটাই হচ্ছে ভাববার বিষয় আর মূল টেনশন। এখন আমরা যে এই পাড়া থেকেই লোকাল বাইক অ্যারেঞ্জ করব বা চেষ্টা করব কালকের মতো যাওয়ার জন্য। কিভাবে যাই এটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ এই পাড়াতে জানেন এখানে আসাটা যেমন কষ্টকর, আর তেমনি এখানে থাকা খাওয়া সবই এক্সপেন্সিভ। আমরা গতকালকে ছিলাম যেখানে, এখানে প্রতিজনের 1000 টাকা করে রুম ভাড়া দিতে হয়েছে। তো আগে একটু দেখি ভাই, এটাও কি সুনসান পাড়াই? ওই সামনেও কি ওইটা সুনসান পাড়াও? ওইটা আর্মি ক্যাম্প না? আমি একটু আর্মি ক্যাম্পটা দেখাই। এখন সুনসান পাড়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, আর আজকে আমরা যেভাবে আপনাদেরকে নিয়ে যাব হয়তো আগে কখনো কোথাও এটা দেখেননি। আমরা এই সুনসান পাড়ার আর্মি কটেজ থেকে হেঁটে কেওকানাং যাব। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসলে অনেক ইচ্ছে ছিল এখানে বিভিন্ন দারুণ দারুণ শট নিব ড্রোনে, কিন্তু বৃষ্টির কারণে সেটা করতে পারিনি, এটা আমার ব্যাড লাগ। যেই যাত্রা শুরু হয়েছিল গাইড সহ 6 জন নিয়ে, এখন আমরা 4 জন। বর্ষার এই বৈরী আবহাওয়াতে বাইক চড়া কেন জানি নিরাপদ মনে হচ্ছিল না, তাই সিদ্ধান্ত নেই পায়ে হেঁটেই পাড়ি দিব এই পথটি। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে ভালো লাগে, আর যদি পায়ে হেঁটে যাওয়া যায় এই পথটুকু, এটা হবে অন্যতম আরেকটা সুযোগ। পাহাড়ি বিভিন্ন পথে ট্রেকিং করার অভ্যাস আগে থেকেই ছিল, তাই ভেবেছিলাম হয়তো এই পথটুকু খুব বেশি কঠিন হবে। পথ যেটা দেখতেছেন ওই ওপরে যে এখানে গড়গুলি সুনসান পাড়ার,
আর ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এখানে আসছি। এখন আবার পিছন থেকে যাব। সৌন্দর্য যেমন ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়, তেমনি সম্ভব নয় এই রাস্তার ভয়াবহতা তুলে ধরার। প্রায় খাড়া 6 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছিল পায়ে হেঁটে, যা বর্ষায় ঠান্ডা পরিবেশ থাকায় সম্ভব হয়েছিল, আর তা না হলে হয়তো ঘটতে পারত অন্য কিছু। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে আরো নতুনের সাথে। সবাই ভালো থাকবেন এই আশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।